আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইয়াং অ্যাডাল্টের রিস্ক ফ্যাক্টর, বিভিন্ন ধরনের হেলথ রিস্ক ফ্যাক্টর। রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে 18 থেকে 40 বছর বয়স, এদের ভেতরে কিন্তু ডায়াবেটিসের প্রবণতাটা কিন্তু ভীষণভাবে বাড়ছে এবং এমনভাবেই বাড়ছে যেটা আমাদের যারা নাকি আমরা চিকিৎসা বিজ্ঞান নিয়ে করছি যে বা লোকেদের চিকিৎসা করছি, তাদের কাছে কিন্তু এটা ভীষণভাবে একটা অ্যালার্মিং জায়গায় কিন্তু চলে আসছে। আগে কিন্তু এই এই ইনসিডেন্টসটা এই এইজ গ্রুপের রোগীর সংখ্যা কিন্তু এতটা বেশি ছিল না। তার কতগুলো কারণও আছে। এখন যেটা আমরা এখনও পর্যন্ত যতটুকু আমরা অ্যানালাইসিস করেছি, যারা নাকি আমাদের মেডিকেল সায়েন্স যতটুকু অ্যানালাইসিস করেছে, একটা মূল কারণ হচ্ছে ওবেসিটি বা ওভারওয়েট। এই ব্যাপারে বলি, ওবেসিটি বা ওভারওয়েট বলতে গেলে আগে আগে এই ব্যাপারটা কাকে ওবেসিটি বলবো কাকে বলবো না, সেক্ষেত্রে বিএমআই একটা শব্দ চলে আসে। বিএমআই হচ্ছে বেজাল বডি মাস ইন্ডেক্স। আচ্ছা, এবার এই বডি মাস ইন্ডেক্স সেটা হচ্ছে যদি কারোর ওজনটাকে আমরা কেজিতে করি, মাপি, এবং তার হাইটটাকে যদি মিটারে যদি মেজার করি, তাহলে এটা হবে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। তার মানে আবার বলছি, ওয়েট ইন কেজি অর্থাৎ কেজি ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। হ্যাঁ, কেজি ডিভাইডেড বাই মিটার স্কোয়ার অর্থাৎ কেজি ইন ওয়েট, মিটার ইন হাইট। এই এটা নর্মাল ভ্যালুটা হচ্ছে, এটা আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার। নর্মাল ভ্যালুটা হচ্ছে 18.5 থেকে 22.9। এটার ভিতরে যদি থাকে তাহলে তাকে বলবো যে সে স্বাভাবিক, তার ওজন তার হাইটের সঙ্গে তার ওজন স্বাভাবিক। সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের কিন্তু রিস্ক ফ্যাক্টর কিন্তু অনেক কম, রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম। আর এর থেকে যদি বেশি হয়ে যায়, 22.9 থেকে যদি বেশি হয়ে যায়, তাকে বলবো আমরা ওভারওয়েট। আর এই ভ্যালুটা যদি 30 অথবা তার বেশি হয়ে যায়, তখন আমরা তাকে কিন্তু বলবো ওবেসিটি। এই ওবেসিটি বা ওভারওয়েটটাই আমাদের কাছে এখন একটা বিরাট সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। এক্ষেত্রে একটা তো বললাম যে লাইফস্টাইল আমাদের তো রয়েছেই। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এখন ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে শারীরিক চর্চা, এই ব্যাপারটা কিন্তু অনেক কমে গেছে। ইভেন হাঁটাটাও কমে গেছে। আমরা প্রত্যেকে বাইক নিয়ে হাঁটছি, গাড়ি নিয়ে যাচ্ছি, সামান্য একটু হলে পরে। আর বিশেষ করে হচ্ছে সেটা হলো যে আমরা ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসে কাজ করছি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমস্ত পেপার ওয়ার্কস। আরও একটা বড় যে সর্বনাশা ব্যাপার, সেটা হচ্ছে এই বসে থেকে এই হোয়াটসঅ্যাপ আর এই ফেসবুক আর এই ধরনের যে জিনিস, এই ভিডিও গেমস, এগুলো সমস্ত আমাদের যে ছোটোবেলা থেকে এবং ইয়াং বয়স কেন, আমাদের মানে সমস্ত বয়সের লোকেদের যেভাবে নাকি আমাদের ধরে ফেলেছে, এটা একটা সামাজিক রোগ হিসেবে আমাদের ধরে ফেলেছে। এবং ন্যাচারালি হচ্ছে কি, আপনারা নিজেরাই দেখবেন যে সারা দিনের মধ্যে কতক্ষণ সময় আপনারা এই হোয়াটসঅ্যাপ বা এই মোবাইল নিয়ে বা এই টিভি কম্পিউটার নিয়ে চুপচাপ বসে থেকে আপনারা কতক্ষণ সময় কাটান, যেটা আলটিমেটলি একটা সময় যখন করে ফেললেন, করার পরে দেখবেন আলটিমেটলি রেজাল্ট কিন্তু জিরো, কিছুই পাননি। ফেসবুক এতক্ষণ করলেন, করার পরে আধ ঘন্টা কখন যে সময় বেরিয়ে গেল বুঝতে পারলেন না। কিন্তু এই আধ ঘন্টা সময় পরে যখন নাকি ফেসবুকটা করে কী পেলাম, যখন নাকি একটু অ্যানালাইজ করবেন, যে একটুখানি ফিডব্যাক নিন যে কী আপনি পেলেন, তখন দেখলেন কিছুই নেই, ফিনিশ, একদম জিরো। তাহলে দেখুন আপনার এই যে আধ ঘন্টা সময় বা 1 ঘন্টা সময় করে আপনি রোজ নষ্ট করছেন, এটা তার মানে ধরুন মাসে আপনি কতক্ষণ, ধরুন কত 30 মানে 15 ঘন্টা সময় আপনি মাসে এইখানেই নষ্ট করে ফেললেন। তো এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন। এনিহাও, আমি আপনাকে কখনো বলবো না যে আপনি ফেসবুক করবেন না বা আপনি ভিডিও দেখবেন না, আপনি টিভি দেখবেন না, আমি কখনো বলবো না। কিন্তু সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে আমাদের বারবার করে বলি, যেটা আমাদের মেডিকেল সায়েন্সে, যে প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা করে হাঁটুন, ব্রিস্ক ওয়াকিং। এটা আমি এর আগেও বলেছি। আচ্ছা, এর সঙ্গে আরও যেটা বলছি সেটা হচ্ছে খাবারের যে অভ্যেসটা। এই খাবারের অভ্যেসটা আমার এক সহকর্মী খুব ভালো কথা বলেছেন। এখনকার লোকেরা কুকিং না করে বুকিং করে খায়।
এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, তো কুকিং না করে যদি বুকিং করে সবসময় খান, তাহলে পরে বুঝতে পারছেন তো যে এই রান্না করার ভেতরে কতগুলো জিনিস। প্রথম কথা, আপনার একটা ফিজিক্যাল এফোর্ট, তাতে আপনার ব্যায়াম হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে বাড়িতে ভালো মশলা দিয়ে আপনি রান্না করছেন, কিন্তু যে দোকান থেকে রান্নাটা আপনি আনছেন সেটা হয়তো খুব টেস্টি হতে পারে, কিন্তু তার ভেতরে যে মশলাগুলো দেওয়া থাকে, জানবেন সেই মশলাগুলো হচ্ছে খুব মারাত্মক। যে তেলগুলো দিয়ে রান্না করা থাকে, সেটা যে কতদিনের তেল ভেজে 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 সেই তেল দিয়েই রান্না হচ্ছে সেটা আপনি জানেন না। তাতে শরীরের ভেতরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে পারে। শুধুমাত্র জেনে রাখুন, এই যে বিভিন্ন ধরনের মশলা, ভেজাল মশলা দিয়ে রান্না করা হয়, তার জন্য কিন্তু ক্যান্সারের প্রবণতা কিন্তু এখন অনেক বেড়ে যাচ্ছে। আর এই যে আপনার এই বিভিন্ন ধরনের খাবার বুক করে বাড়িতে এনে ডেলিভারি দিয়ে রিসিভ করে তারপরে সেই খাবার খাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনার ফিজিক্যাল এফোর্ট নেই, তার সঙ্গে সঙ্গে আপনার চাহিদা, মানসিক চাহিদা অনেক তুঙ্গে উঠে গেছে, কিন্তু আপনি সেখানে রিচ করতে পারছেন না। সুতরাং সেখানে একটা মেন্টাল স্ট্রেস হচ্ছে। এই যে এত সমস্ত ব্যাপার, তাতে কি কি রোগ বাড়ছে জানেন? বাড়ছে, শুনুন, ডায়াবেটিস বাড়ছে, ক্যান্সার বাড়ছে, হাইপার টেনশন বাড়ছে, হার্ট ডিজিজ বাড়ছে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বাড়ছে, স্ট্রোক বাড়ছে, কার্ডিয়াক সাডেন ডেথ হচ্ছে। পেপারে মাঝে মাঝেই শুনে থাকবেন, 24 বছরের একটা ছেলে খেলছে, হঠাৎ করে মরে গেল, খেলতে খেলতে মরে গেল। ওয়াই? তার কারণটা কি? হঠাৎ করে তো হতে পারে না। তার দেখা গেল, জানা গেল হয়তো তার হাইপার টেনশন ছিল, তার হয়তো ডায়াবেটিসে ভুগছে, সে হয়তো হাই কোলেস্টেরলে ভুগছে, সে কোনো ট্রিটমেন্ট করাতো না, তো তার ফলে সে হঠাৎ হয়ে গেল। তা এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছেন? আর যেটা হয়, এই চুপচাপ বসে থাকার ফলে এবং এত ক্যালোরি কনজামশনের জন্য, এত বেশি বেশি করে খাচ্ছেন, এই ক্যালোরি কনজামশনের জন্য যেরকম ওয়েটটা বাড়ছে, এই ওয়েটটা বাড়ার পেছনে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা কিন্তু ব্যাপার আছে। আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু, এটা টার্মিনোলজিটা আপনাদেরকে আমি ডিটেলসে তো বলতে মানে এখানে বলার সুযোগটা নেই, কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কিন্তু আপনার অনেক কিন্তু রোগ কিন্তু আপনার শরীরে বাসা বাঁধছে। আরেকটা জিনিস দেখুন, এই ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে বসে কাজ বা ইনডোর, বাইরে না বেরোনোর যে প্রবৃত্তি, তাতে কি হচ্ছে, ভিটামিন D3 কিন্তু অনেক কমে যাচ্ছে। আবার এটাও ঠিক, যারা মাঠে চাষ করছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক সময় ভিটামিন ডি কম। এখনও পর্যন্ত যারা নাকি মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করছেন, তারা এখনও পর্যন্ত পুরোপুরি একদম 100% কোনো সিদ্ধান্ত এখন আসেননি, কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু ইনসিডেন্স অনেক বেশি। এর ফলে যেটা হচ্ছে, তাতে কিন্তু এই রোগগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ভিটামিন ডির কম হওয়ার একটা ইনফ্লুয়েন্স তার রয়েছে। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের প্রতিদিন অন্তত 8 ঘন্টা করে হাঁটতে হবে। আমরা বাড়ির রান্না খাবো, আমরা বাইরের রান্না বেশি খাবো না। আমরা ওই বিরিয়ানি, প্রতিদিন বিরিয়ানি সেটা যেন না হয়, সপ্তাহে একদিন করে খান, দ্যাট ইজ অ্যালাউড, ঠিক আছে? আমরা ফল বেশি করে খাবো, যে খাবারটা নেচার থেকে যত ডাইরেক্টলি খাওয়া যেতে পারে বা যত মিনিমাম প্রসেস করে খাওয়া যেতে পারে, সেই খাবার আমরা খাবো। আমরা বেশি টেস্টি, বেশি বেশি সুন্দর করে মশলা দেওয়া, বেশ সুন্দর ফ্লেভার হবে হোক, কিন্তু সেটা যেন ভালো মশলা দিয়ে হয়, সেই ধরনের খাবার খাবো। এইটা আমাদের কিন্তু করতে হবে। আমরা জাঙ্ক ফুড খাবো না, আমরা প্যাকেজড ফুড আমরা অ্যাভয়েড করব, এইগুলো খাবো। আমরা ফল বেশি করে খাবো, আমরা স্যালাড খাবো, আমরা ডাল ভাত খাই, এগুলো খান। দেখুন, আমাদের আগের জেনারেশনে যেটা ছিল, তাদের মধ্যে কিন্তু এই ধরনের রোগ এই বয়সে কিন্তু এত হতো না। সুতরাং এখন থেকে যদি আমরা এটা যদি সাবধান যদি না হই, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু ঘোর বিপদ আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা জিনিস ভেবে রাখুন, যে বাচ্চা যত বেশি মোটা, সেই বাচ্চার কিন্তু ভবিষ্যতে হার্ট ডিজিজ, ভবিষ্যতে তার ডায়াবেটিস, ভবিষ্যতে তার কোলেস্টেরল, তার ট্রাইগ্লিসারাইড, তার 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 স্ট্রোক, এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। যে বাচ্চা বা যে ইয়াং অ্যাডাল্ট যত বেশি বসে বসে কাজ করে, তার ক্ষেত্রে কিন্তু তত বেশি করে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি। আমরা বলছি, যদি আপনি সময় না পান হাঁটতে, আপনি সিঁড়ি দিয়ে অফিসে যাচ্ছেন 4 তলাতে, আপনি সিঁড়ি বেয়ে হেঁটে উঠুন, সিঁড়ি দিয়ে হেঁটে নামুন। আপনি টিফিনের সময় 1 ঘন্টা সময় পাচ্ছেন, হাফ অ্যান আওয়ার একটু অল্প খান, বাদ বাকি আধ ঘন্টা সময় আপনি একটু হেঁটে নিন। বাড়িতে ফিরছেন 4টে স্টপেজ আগে বাড়ি থেকে বাস থেকে নেমে পড়ুন, গাড়ি থেকে নেমে পড়ুন, নেমে বাদ বাকি সময়টা হেঁটে আসুন, যদি আপনি হাঁটার সময় না পান। আর কিন্তু আইডিয়াল হচ্ছে, টানা আপনি পার্টিকুলার একটা সময় বার করে সেখানে আপনি হাঁটুন। ব্রেনটাকে যতটা সম্ভব রিল্যাক্সড রাখুন, সবার সাথে কথা বলুন, ইন্টারাক্ট করুন,
যাতে নাকি আপনার ভেতরকার যে যে অনুভূতিগুলো যেগুলো চাপা পড়ে আছে সেগুলো যেন ড্রেন আউট হয়ে যায়। আপনার কষ্টের কথা অন্যকে বলুন, যাকে শেয়ার করতে পারেন। এইগুলো কিন্তু ভীষণ দরকার আছে। আজকালকার দিনে রোগ বাড়ছে কিন্তু এই কারণে। এখন আমাদের কাছে কিন্তু ইনফেক্টিভ ডিজিজ কোনো সমস্যা নয়, আমাদের ক্ষেত্রে কিন্তু এই নন ইনফেক্টিভ নন কমিউনিকেবল ডিজিজের এই যে তার যে একটা এপিডেমিক তৈরি হচ্ছে, এইটা আমাদের কাছে কিন্তু একটা বিরাট সমস্যা। থ্যাংক ইউ।